স্পিকার পদে এনডিএ প্রার্থী হতে পারেন ওম বিড়লা। বিজেপি সাংসদ ওম বিড়লা গতবারও লোকসভা স্পিকার ছিলেন। আজ মনোনয়ন পেশ ওম বিড়লার এবং রাজস্থানী কোটা থেকে জিতেছেন ওম বিড়লা। স্পিকার পদে আবারও ওম বিড়লার উপরে আস্থা রাখতে চলেছে এনডিএ। তাকেই আবারও স্পিকার পদের জন্য প্রার্থী করা হচ্ছে ওম বিড়লাকে। আজ মনোনয়ন পেশ করেন ওম বিড়লা। স্পিকার পদ নিয়ে সরকার বিরোধী সহমত হলো না। স্পিকার পদে বিরোধীদের প্রার্থী কংগ্রেস সাংসদ কে সুরেশ, জানালেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। স্পিকার পদ নিয়ে আলোচনায় মোদীকে কটাক্ষ রাহুলের। স্পিকার পদ নিয়ে আলোচনায় মোদীকে কটাক্ষ রাহুলের। অন্যদিকে স্পিকার পদে বিরোধীরা এবং স্পিকার পদে কে সুরেশকে, ইন্ডিয়া জোটের কে সুরেশকে স্পিকারের প্রার্থী হিসেবে নেওয়া হয়েছে এবং তিনি মনোনয়ন জমা দিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? হ্যাঁ ইন্দ্রাণী, দেখো বিষয়টা হচ্ছে যে একটা ইতিহাস গড়তে চলেছে এই অষ্টাদশ লোকসভা। যদি সেটা শেষ পর্যন্ত হয়, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে স্পিকার পদে নির্বাচন অনিবার্য। কেন না, স্পিকার পদে ওম বিড়লা মনোনয়ন জমা দিতে চলেছে কে সুরেশ। তিনি হচ্ছেন কংগ্রেসের কেরলের সাংসদ, 8 বারের সাংসদ, এবং এর আগে কখনো স্বাধীন হওয়ার পর ভারতবর্ষে 52 সাল থেকে নির্বাচন হচ্ছে, কোনোদিনই স্পিকার পদ নির্বাচন হয়নি। এখানে একটা সহমতের ভিত্তিতে, কনসেনসাসের ভিত্তিতে স্পিকার নির্বাচিত হয়ে থাকেন বা স্পিকার নিয়োগ হয়ে থাকেন। এখন যেটা দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে গতকাল স্পিকার পদে সহমতের কথা জানিয়ে দিয়েছিল কংগ্রেস, কিন্তু তারা পাশাপাশি একটা কথা বলেছিল যে ডেপুটি স্পিকার পদটা সেটা যেহেতু বিরোধীরা পেয়ে থাকে, এটা একটা প্রথা, এই একটা সংসদীয় রীতি, এটা কোনো আইনি বিষয় নয়। সংসদীয় রীতি অনুযায়ী বিরোধীরা ডেপুটি স্পিকার পেয়ে থাকে। কিন্তু গত 5 বছর ধরে ডেপুটি স্পিকার পদটাই প্রায় বিলোপ করে দিয়েছিল, অর্থাৎ এই পদে 5 বছরে কাউকে রাখা হয়নি। এবং এটা মোদী জমানায় একটা বেনজির ঘটনা ঘটেছিল। তারপর আবার একটা বেনজির ঘটনা তৃতীয় মোদী সরকারের সময় ঘটতে চলেছে। কিন্তু মনে রাখতে হবে, এই সময় কিন্তু বিজেপি আর একক সংখ্যাগরিষ্ঠ দল নয়, তাকে নির্ভর করতে হচ্ছে শরিকদের উপর প্রতি পদে পদে। এই জায়গায় বিরোধীরাও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সংগঠিত। তারা একযোগে তারা বলেছে, তাহলে আমরা যদি আমাদের এই কথাটুকুই যদি না শোনা হয়, তাহলে আর সহমতের ভিত্তিতে নয়, আমরা আমাদের প্রার্থী দেব। সেই হিসেবে কে সুরেশকে ইন্ডিয়ার জোটের প্রার্থী। সেক্ষেত্রে রাজনাথ সিং এর সঙ্গে কথা হয়েছিল কংগ্রেস নেতৃত্বে মল্লিকার্জুন খার্গে। সেক্ষেত্রে সেই আলোচনার পরেও কিন্তু বরফ গলেনি, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। না, খুব স্বাভাবিক। রাজনাথ সিং এর কাছে মল্লিকার্জুন খার্গের একটাই প্রস্তাব ছিল যে আমরা কনসেনসাস, আমরা সহমতের ভিত্তিতে স্পিকার পদ মেনে নিচ্ছি, তোমরা যাকে ইচ্ছে করতে পারো তোমাদের থেকে, কিন্তু ডেপুটি স্পিকার পদটা আমাদের দেওয়া হোক। তো রাজনাথ সিং যা রাহুল বলেছেন, আমরা সেই হিসেবে জানি, রাহুল বলছেন যে রাজনাথ সিং বলেছিলেন আমি ফোন করে পরে জানাবো, কিন্তু শেষ পর্যন্ত তারা একটা রিজনেবল টাইম তারা অপেক্ষা করেছে, কিন্তু দেখা গেছে এখনো পর্যন্ত সেরকম কোনো ফোন যখন আসেনি তখন তারা বাধ্য হয়েছে। একেবারে ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত জানাবো। লোকসভা স্পিকার পদ নিয়ে একটা জটিলতা দীর্ঘদিন ধরেই চলছে। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ওম বিড়লাকে প্রার্থী করা হতে পারে। কংগ্রেসও তাদের একটা প্রার্থী দিচ্ছেন কে সুরেশ, এবং তাদের কংগ্রেসের দাবি যে রাজনাথ সিং এর সঙ্গে কথা হয়েছিল, কিন্তু রাজনাথ সিং কথা রাখেননি, বিরোধীদের শর্ত মানেননি, তাই তারা প্রার্থী দিতে চলেছে। যদি হয় সেক্ষেত্রে ইতিহাসে কিন্তু এ ধরনের ঘটনা যে নির্বাচন হবে স্পিকার পদের জন্য, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবেই যারা সরকার করে তাদেরই পক্ষে স্পিকার হয়। কংগ্রেস অ্যাকচুয়ালি চাইছে সমস্ত রীতিনীতিকে ধ্বংস করতে, এবং যদি এটা কংগ্রেস করায়, আমি মনে করি যেটা একটা সংসদীয় গণতন্ত্রে একটা কালো ইতিহাস তৈরি করবে কংগ্রেস। এর আগে অনেক ইতিহাস তৈরি করেছে,
আর আজকের দিনটা জরুরি অবস্থা। দেশে এই কংগ্রেসই জরুরি অবস্থার মাধ্যমে মানুষের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে হত্যা করেছিল। আবার সেই একই কাজ সংসদের বুকে করতে চলেছে। কিন্তু যেটাই করুক, আমরা মনে করি স্পিকার এনডিএ এর পক্ষ থেকে হবেই। অতএব কংগ্রেসের যদি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য যে অগ্রসর হওয়া, সেই নীতি থেকে পেছনে থাকে, তাহলে কংগ্রেসের অন্তত ইজ্জতটা বজায় থাকে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। অর্থাৎ স্পিকার পদ নিয়ে যে জটিলতা তা এখনো পর্যন্ত বহাল রয়েছে। ওম বিড়লাকে প্রার্থী করা হয়েছে এনডিএ তরফ থেকে এবং ইন্ডিয়া জোট তারাও কে সুরেশের নাম দিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ওম বিড়লা মনোনয়ন পেশ করেছেন, মনোনয়ন পেশ করতে চলেছেন কে সুরেশ। কংগ্রেসের কে সুরেশ বিরোধী জোটে স্পিকার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চলেছেন। তিনি যদি মনোনয়ন প্রত্যাহার না করেন তবে লোকসভা স্পিকার নির্বাচনের জন্য ভোট হবে। আর যদি তা হয় তবে সাম্প্রতিক অতীতে ভারতের এই প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে। কারণ যদি আমরা ইতিহাসের দিকে দেখি সেক্ষেত্রে এতদিন সাধারণত লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধিতা ছাড়াই। এই স্পিকার পদ নিয়ে দীর্ঘদিনের একটা জটিলতা চলছে যে কে স্পিকার হবে। প্রথমে এনডিএ শরিক দল তারা দাবি করেছিল স্পিকারের জন্য, তবে আবারও ওম বিড়লাকে বেছে নেওয়া হয় এনডিএ তরফ থেকে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য এচরা, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। স্পিকার পদ নিয়ে একটা জটিলতা চলছে এবং সেই মতো কংগ্রেস একজনের নাম দিয়েছে, বিজেপি একজনের নাম দিয়েছে। বিজেপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আসছে সেক্ষেত্রে বিজেপি জানাচ্ছে যদি কংগ্রেস এ ধরনের প্রস্তাব মেনে না নেয় তাহলে গণতন্ত্রে আরো একটা কালো দিন আসতে চলেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভারতীয় জনতা পার্টি এবং তার দল গণতন্ত্রের ধারে পাশ দিয়ে যায়। যে কথা বলে সেই কথার কোনো মূল্যহীন কথাবার্তা এবং সঠিক কথা বলে না। আমরা তো মিথ্যে কথাটা, অসংসদীয় কথাবার্তা বলতে পারবো না, কিন্তু ওরা সেটা মানে না। গতকাল রাত্রে মল্লিকার্জুন খার্গেকে ফোন করেছিল রাজনাথ সিং এবং বলেছিলেন যে কনসেনসাস হতে পারে, আপনারা কথা বলুন। তখন আমরা বলেছি স্পিকার পদ নিয়ে কেন ভোটিং হবে, ঠিক আছে আমরা সমর্থন করব। কিন্তু যেটা পরম্পরা, যেটা কনভেনশন, সেটা হচ্ছে মানে ডেপুটি স্পিকার বা সেটা তো বিরোধীদের প্রাপ্য, সেটা কেন মানবেন না? তারপরে উনি বলেছিলেন আমি ফোন করে পরে কথা বলবো, কিন্তু ওনার কথা বলেননি। তো ভারতবর্ষে এই ভারতীয় জনতা পার্টি সংবিধানের গুরুত্বকেই মানে না। তারা মনে করে যে বিরোধী দল মানেই হচ্ছে শত্রুপক্ষ, তাই তারা এইসব কাজকর্ম করছে। এটা ভারতবর্ষের সংবিধানের এবং ভারতবর্ষের কনভেনশন, ভারতবর্ষের পার্লামেন্ট, তার স্যাংটিটি, এগুলোকে তো মানতে হয়। কিন্তু তারা সেই গল্প সেই পড়েনি, সেই স্কুলে তারা পড়াশোনা করেনি। আর এখন বলছেন কনস্ট্রাকটিভ অপোজিশন সবসময় কনস্ট্রাকটিভ ওয়েতে একসঙ্গে কনসেনসাস করে চলবে। আপনারা কি মেনেছিলেন? গত 12 বছরে কনস্ট্রাকটিভ অপোজিশনের কথা বলেছিলেন? এতগুলো বিল পাস করিয়েছেন লোকসভাতে, 33টা বিল পাস করেছেন শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে। আপনারা একটার পর একটা ড্রাকোনিয়ান আইন নিয়ে এসছেন পার্লামেন্টে, যেগুলো সিলেক্ট কমিটিতে যায়নি। আপনারা একটার পর একটা বিল, যেগুলো জনবিরোধী বিল, সেগুলো পাস করেছেন সাংসদদের বাইরে বার করে। প্রায় 145 জন সাংসদকে বার করে দিয়েছিলেন। তো আপনারা যেটা মুখে বলেন সেটা করেন না। তো এই ভারতবর্ষে আমরা এটা দেখেছি। তো অঘোষিত এমার্জেন্সি জারি করেছেন। আমরা বলবো শুভবুদ্ধির উদয় হোক। আপনারা লোকসভাতে ভোটাভুটি চাইছেন, আপনারা জোর করছেন, বিরোধীদের বাধ্য করছেন, কারণ কনভেনশন বলছে যে ডেপুটি স্পিকার সবসময় বিরোধীদের প্রাপ্য। ইউপিও গভর্নমেন্ট আপনারা দেখেননি? তো এসবগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, ভুল পথে চালিত করছেন। ওরা সংবিধান মানে না এবং পার্লামেন্টকে মানে না, গায়ের জোরে সবকিছু করার চেষ্টা করছে। ধন্যবাদ।